শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় কি বার্তা দিল ভারতের নির্বাচন, এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব অজয় দাশগুপ্ত এবং আমাদের সাথে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর কামরুল আহসান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই ডক্টর কামরুল হাসান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় কি বার্তা দিল ভারতের নির্বাচন। এই নির্বাচন নিয়ে বুথ ফেরত জরিপ ছিল, নানা ইঙ্গিত ছিল, আভাস ছিল, অনুমান ছিল। অবশেষে সব অনুমানকে একরকম বলা যায় মিথ্যেই প্রমাণিত হয়ে যেটি আশঙ্কা করা হচ্ছিল বা যেরকম বলা হচ্ছিল তার চেয়ে অনেকটা বিপরীত হয়েছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন শুনব। ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক দ্বয়, দুজনই শ্রদ্ধেয়, এবং দর্শক শ্রোতা যারা শুনছেন, আজকের নির্বাচন নিয়ে আমার ধারণা গোটা ভারতবর্ষই খুবই সংযুক্ত ছিল ফলাফলটা নিয়ে। এর কারণ হচ্ছে বুথ জরিপ, ভারতের গণমাধ্যম না, মনে বিশ্ব গণমাধ্যম, আমি CNN, BBC, এমনকি আল জাজিরা তো দেখেছি, টাইম টু টাইম কভার করেছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ভারত হচ্ছে গণতান্ত্রিক বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ জনসংখ্যার দিক থেকে, ভোটারের দিক থেকে। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে আমাদের যেহেতু বুথ ফেরত যেই জরিপের তথ্য, তার সঙ্গে আজকে যেই মাঠের যেই বাস্তবতা, সেটার সঙ্গে না মেলার কারণে সবাই একটু অবাক হয়েছে যে এটা আসলে কি হচ্ছে। এবং এর একটি কারণ হচ্ছে বুথ ফেরত জরিপ যেটা, সেটার গুরুত্ব এই জন্য আমি বেশি মনে করছি যে নির্বাচন কমিশনের তার কাছে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে ভুয়া ভোট, ইভিএমে কারচুপি। ইভেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ সরাসরি অভিযোগ করেছিলেন যে বিজেপির নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 150 জন জেলা প্রশাসককে ফোন করেছেন। ফলে এইসব বিষয় আসলে অভিযোগগুলো এই জন্য করেছেন যেহেতু বুথ জরিপের মধ্যে এক ধরনের মিডিয়া ব্যবহার করার কৌশল অবলম্বন করেছে বলে তারা ধারণা করেছে, অভিযোগ করে তারা এটা একটা জায়গায় নিয়ে এসেছে। কিন্তু যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন, তারা এক প্রতিষ্ঠান যে আসলে কাজ করতে পারে এত সংকটের মধ্যেও, ভারত কিন্তু সেটা প্রমাণ করেছে। এটা হচ্ছে ভারতের নির্বাচনের সৌন্দর্যের একটা জায়গা, গণতন্ত্রের যে বিউটি, এটা নিশ্চয়ই এটা আমাদের স্বীকার করতে হবে। আর এখানে একটা বিষয় হচ্ছে এটা যে নির্বাচনের প্রচারের সময় আমরা দেখেছি বিশেষ করে বিজেপির যে ভোটের প্রচারের যে কৌশল ছিল, এই কৌশলটা আসলে দুটো জায়গায় ত্রুটিপূর্ণ ছিল, যার কারণে আমার মনে হয়েছে ফলাফলের প্রভাব পড়েছে। একটি হচ্ছে সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের আক্রমণ করবার একটা কৌশল ছিল। তার প্রায় 400 বারের মতো উল্লেখ করেছে যে যদি আমি নির্বাচিত না হতে পারি, যদি আমাদের প্রতিপক্ষ নির্বাচিত হয়, তাহলে আপনাদের জায়গা থেকে আপনাদের উৎখাত করা হবে, এরকম নানা ধরনের। হি ওয়াজ টু মাচ জাজমেন্টাল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র ধর্ম সংখ্যালঘু না, আমি একটি বিষয় জানিয়ে রাখি দর্শকদের জ্ঞাতার্থে। দর্শকের এই মধ্যে জেনে গেছেন বিষয়টি, কিন্তু আমরা যেহেতু আলোচনা করছি, আমাদের আলোচনায় এটি আসা উচিত। সেটি হচ্ছে যে ভারতের যে সাধারণ নির্বাচনের এখন যে ফলাফলটি, সেটি ইন্ডিয়ান জোট যেটি, তারা 233, যেটি বিরোধী জোট, আর এনডিএ যে তারা 292, এবং অন্যান্য যারা তারা 18। এক্ষেত্রে মোট যে আসন সংখ্যা আমরা 543 দেখতে পাচ্ছি। তার মধ্যে এটি আরেকটি বিষয় হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতার জন্য কিন্তু 272 প্রয়োজন। সেক্ষেত্রে এনডিএ বিজেপি জোট যেটি 292। সুতরাং ফলাফল নিয়ে আমরা আলোচনা করার সময় এই বিষয়টিও আমার মনে হয় মনোযোগে বা বিবেচনায় রাখতে হবে। আমি ধরে নিয়েছি যে যেহেতু আমাদের 272টি প্রয়োজন হবে তাদের সরকার গঠন করবার ক্ষেত্রে,
এবং একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পায়নি, যেটা 400-র কাছাকাছি ভাবে এরকম অনুমান করেছিল। সেক্ষেত্রে তো প্রায় অর্ধেকের মতোই হয়ে গেল। এবং যেটা কংগ্রেসের যেই আসন পাওয়ার ক্ষেত্রে তাদের যেই অগ্রগতি, সেটা অর্ধশতক কাছাকাছি গিয়েছে। আর তারা প্রায় 60+ হারিয়েছে বিজেপি। এই যে কমে যাওয়া এবং কংগ্রেসের বেড়ে যাওয়া, মানে এককভাবে কংগ্রেস প্রায় 100-র মতো আসন পেয়েছে। 100, কিন্তু তাদের নিজস্ব জোটগতভাবে 233। তো আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, অবশ্যই আগে 2014-তে হয়তো 44, এরপরে 52 এরকম ছিল। অনেক বেড়েছে, প্রায় অর্ধশত বেড়েছে কাছাকাছি। এই যে বেড়ে যাওয়ার বিষয়টা, সেই বেড়ে যাওয়ার জায়গাটাই আমি কথা বলছিলাম যে এটা কেন হয়েছে। আসলে প্রচারটা ছিল এরকম যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে, সংখ্যালঘু বলতে তাও 20 কোটির মতো মুসলমান ওখানে আছে, কিন্তু উনি যথেষ্ট আক্রমণ করে কথা বলেছেন। এটা বারবার ইন্ডিয়া জোট, মানে তার বিরোধী পক্ষ থেকে বারবার বলা হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, কেজরিওয়ালকে যেভাবে এই আবগারি শুল্ক এবং নানা ধরনের কূটকৌশল ব্যবহার করে জেলে পুরে দেওয়া হলো, তিনি বের হয়ে বললেন যে এ যাবৎকাল সবাই ভারতের কাছ থেকে নির্বাচনের কৌশল শিখতো, এখন বাংলাদেশের কাছ থেকে ভারত নির্বাচনের কৌশল শিখেছে। 28শে অক্টোবর যেভাবে শাসক দল বিরোধী দলকে প্রায় 20,000 নেতাকর্মীকে জেলে পুরে দিল, একটা ক্র্যাকডাউন হলো, বিশ্ব মিডিয়াগুলো তো এটা বলেছে, উনি এটা উল্লেখ করেছেন জেল থেকে বের হয়ে। তাতে করে দেখা গেছে যে একটা মুসলমানদের ফলাফলে খুব ইতিবাচক পরিবর্তন হয়নি তার এই বক্তব্যের বিষয়ে না, তিনি ব্যক্তিগতভাবে, কারণ হচ্ছে যে দেখুন, নির্বাচনী বন্ড যেটা, সেটা বিজেপি যেমন ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধেও কিছু কিছু জায়গায় আপত্তি এসছে। হয়তো তাদেরকে এই জায়গায় দেখতে চায়নি দিল্লিবাসী, হতে পারে এটা, যে তাদেরকে আরও একেবারে পিওর, তাদেরকে ওইভাবেই তো নিয়ে আসা হয়েছিল, সেই জায়গাটায় তাদের ব্যত্যয় কিছুটা ঘটেছে। কিন্তু যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ, মানে অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় এবং তার বিরোধী অংশের অনেককেই রাজনৈতিক কূটকৌশলে তিনি তৃতীয়বার পার হওয়ার যে চেষ্টাটা করছেন, সেখানে ভারতবাসী, মানে ভোটাররা অনেকেই সচেতনভাবে ভোট দিয়েছেন, যার কারণে ফলাফলটা এরকম হয়েছে, এটা আমার মনে হয়েছে। জি, আসবো আমি আপনার কাছে, ফলাফল সম্পর্কে আমরা শুনবো। জনাব অজয় দাশগুপ্ত। একটা তো সাধারণভাবে অনেকেই খুব সরল ব্যাখ্যা বলবে যে মোদির বিপর্যয় ঘটেছে আর কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে, এক্সিট পোলের বিপর্যয় ঘটেছে। একটা হলো সাধারণভাবে কংগ্রেস তো তারা নিজের আসন দ্বিগুণ করেছে এবং জোটের আসন মিলে 230টার বেশি, 32-33টা এরকম হবে আর কি। এখন দেখেন, এই যে ধর্মান্ধতার কথা, বিশ্বের একটা দেশ দেখাতে পারবেন যারা ধর্মান্ধতাকে, উগ্র সাম্প্রদায়িকতাকে আশ্রয় করে দেশকে উন্নতি অগ্রগতির পথে নিয়ে যেতে পেরেছে? আছে? আমাদের দেখেন, খালেদা জিয়া বলছিলেন যে আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে উলুধ্বনি শোনা যাবে, বলছিলেন না? তো মোদির সাথে খালেদা জিয়ার এই বক্তব্যের কোনো পার্থক্য আছে? উনি বলছিলেন যে মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে, স্বর্ণালঙ্কার কিনো না, ওইটা কংগ্রেস তোমাদের কাছ থেকে নিয়ে এই মুসলমানদের দিয়ে দিবে। এইগুলো মোদি 2 টার্ম ক্ষমতায় ছিলেন, প্রথম টার্ম জোটে, দ্বিতীয় টার্ম এককভাবেই কিন্তু তারা মানে বিজেপিকে কিন্তু 19 সালের নির্বাচনে কারো মানে উপরে নির্ভরতার প্রয়োজন ছিল না, এককভাবেই বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন। এবং একটা পর্যায়ে তো তারা বুঝতে পারছেন যে মোদি কিন্তু গুজরাটের অভিজ্ঞতায় যে আমি ডেভেলপমেন্ট দেব, উন্নয়ন দেব, ভারত পিছিয়ে আছে, চীনের চেয়ে পিছনে, ইউরোপের চেয়ে পিছনে, আমরা সেই উন্নয়নটা করব, ধর্মটাকে আশ্রয় নিয়েছে। কিন্তু রাম মন্দির তো কিছুদিন আগেই মাত্র উদ্বোধন করেছে এবং নিজে একেবারে ঈশ্বরের প্রেরিত দূত বলে মহামানব বলেছে। সেই অযোধ্যার যে আসনটা যেখানে রাম মন্দির হয়েছে, সেই জায়গাটাই কিন্তু হয়েছে। এইটা কিন্তু বাংলাদেশেও যারা সাম্প্রদায়িকতা বলে রাজনীতি করতে চায়, ওই আশ্রয়, প্রথমত হচ্ছে কোনো উন্নয়ন, আপনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে দেখেন বা অন্য অনেক দেশে দেখেন, উন্নয়নের জায়গাটার সঙ্গে আপনি সব ধর্ম বর্ণ, আপনার অর্থনীতিকে রাজনীতির ঊর্ধ্বে রাখা, ধর্মান্ধতা প্রশ্রয় দেওয়া,
সেইগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এইটা কিন্তু একটা বড় বার্তা দিয়েছে। বার্তা। ভারতের নির্বাচন যদি আমরা ধরি, কতগুলো বার্তা ধরেন, উত্তরপ্রদেশে 80টা আসন, সবচেয়ে বেশি। সেইখানে ওরা ধরে নিয়েছিল যে 70টা পাবে, সেইখানে পেয়েছে মানে 44-45টাই পেয়েছে হলো মানে অখিলেশ যাদব এবং কংগ্রেস মিলে। জোট আর কি। তার মানে কি, যেখানে এই ধর্মান্ধতার উত্থান, বিহারেও একই, উত্তর ভারতের রাজ্য তো, বিহারে কিন্তু গতবারে সব আসনই বিজেপি এবং নীতিশ কুমারের জোট পেয়েছিল, এখানে এইবারে 9টা কমে গেছে আর কি। তামিলনাড়ু, দক্ষিণ ভারত, সেখানে তো একটা আসনও পায়নি। আবার কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায়, কিন্তু বিজেপি জোট ভালো করেছে, তারপরে হলো গতবারের চেয়ে আসন কমেছে। মহারাষ্ট্রে বিজেপি একটা অপরাধ করেছে, তার জোট সঙ্গীরা মনে করে যে এই শিবসেনার সঙ্গে তার জোট ছিল বা আরও কয়েকটা রাজ্যের সঙ্গে জোট ছিল, সেই জোটগুলো সঙ্গী যারা, তাদেরকে দুর্বল করেছে বিজেপি নিজেকে একক ক্ষমতা প্রমাণ করার জন্য। এখনও এসে দেখেন বিজেপি নিজেই এই এক্সিস্টিং লোকসভায় তাদের আসন ছিল 280-র উপরে, সেইখান থেকে কিন্তু 239-এ নেমে এসেছে। জোটের উপরে নির্ভর করতে হবে। এবং এমন দুইটা দল, একটা হলো এই তেলেগু দেশম পার্টি আপনার অন্ধ্রের, আর একটা হলো বিহারের নীতিশ কুমার। এই দুই পক্ষ আপনার 30টার বেশি আসন পেয়েছে, এই দুইটা দল। এই দুইটা দল কিন্তু একসময় বিজেপি বিরুদ্ধে অবস্থান ছিল এবং ওদের সাথে কিন্তু কথাবার্তা বলছে এখন। আজকেই মানে নির্বাচনের প্রক্রিয়া চলাকালেই কিন্তু বলা হচ্ছে যে এরা যদি আবার ডিগবাজি খায়, সেইটা বিজেপির জন্য। কিন্তু আমরা মনে করি যে আমাদের তো বাংলাদেশের একটা প্রতিবেশী দেশ, এই দেশটায় অস্থিরতা কিন্তু কোনোভাবেই আমাদের বহু কিছুর উপর নির্ভরশীল। মানে বিএনপির নেতারা যখন ভারতে আপনার অসহযোগের আন্দোলনের ডাক দিল, ভারতের পণ্য রুহুল কবির রিজভির প্রকাশ্যে পুড়িয়ে দিল, তারপরেও কিন্তু বিএনপি নেতারা প্রকাশ্যে তাকে ধিক্কার জানাতে পারল না, কারণ মনের মধ্যে এই সাম্প্রদায়িকতা বা ভারত বিদ্বেষ এটা রয়ে গেছে। এই যে জায়গাটা, কোনো প্রতিবেশীর সঙ্গে, আমরা মায়ানমারের সঙ্গেও কিন্তু আমাদের এত কিছুর পরেও মনে হয় যে পূর্ব এশিয়ায় যেতে হলে মায়ানমার আমার একটা জায়গা। এত 10 লাখ লোক ঠেকে দিয়েছে, এত উত্তেজনার সৃষ্টি করছে, কিন্তু বাংলাদেশ কিন্তু কূটনীতিতে এইটা বিবেচনায় রাখে যে মায়ানমার আমার একটা প্রতিবেশী। ভারতের সঙ্গে আমাদের এরকম একটা সম্পর্ক, সেই দেশে অস্থিরতা আমরাও যেমন চাই না, আবার ভারতেরও উচিত না তার অন্য কোনো প্রতিবেশী দেশের মধ্যে বড় ধরনের কোনো অস্থিরতা থাকুক। চীনের প্রশ্নে সব দেশে কিন্তু এইভাবে পররাষ্ট্রনীতি চিন্তা করে। ভারতে মোদী সরকার দুর্বল হয়েছে, আমি তো মনে করি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, দুইটা শক্তি, মোদী তার অ্যালায়েন্স, কংগ্রেস তার অ্যালায়েন্স, দুইটার সঙ্গেই কিন্তু বাংলাদেশের সরকারগুলো নানা সময় কাজ করেছে এবং মানিয়ে চলার প্রতিবেশীর সঙ্গে চেষ্টা করেছে। এই দুইটা শক্তি কাছাকাছি এসেছে। আমরা যখন আমাদের এই যে সমুদ্র সীমা নিয়ে বা স্থল সীমা নিষ্পত্তির প্রশ্ন আসছে, তখন কিন্তু বিজেপি, কংগ্রেস উভয় দলে কিন্তু আমাদের পক্ষ, যাতে বড় ধরনের ক্ষতিগ্রস্ত না হই, বরং আমাদের স্বার্থ রক্ষা হয়, পার্লামেন্টে কিন্তু অভিন্ন ভোট। আরেকটি বিষয় আমি একটু জানতেই চাই, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যাপারটি কি হলো। পশ্চিমবঙ্গে যে বিজেপির যে এই অবস্থা, সেই জায়গাতে আপনি কি বলবেন যে কেন এই খারাপ ফলাফলের কারণটা কি? মমতা ব্যানার্জি একটা নীতি নিয়েছিল এই ইন্ডিয়া জোটে, যে রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী সেই দলকে বেশি আসন ছেড়ে দাও, এইটা। এবং সে তার নিজের শক্তি, পশ্চিমবঙ্গে সে একটা অবস্থান নিয়েছে। তাকে মুসলিম তোষণ করে বলে বিজেপি বহু নিন্দা করেছে, কিন্তু সে কংগ্রেসকে আসন ছাড়তে রাজি হয় না। একটা দুইটা আসন যেটা কংগ্রেস নেয়নি বলে দেখেন কংগ্রেস একটা মাত্র আসন পেয়েছে আর কি। বিজেপি মানে ঝুঁকিতে পড়লো, কিন্তু প্রধান যে নেতা আপনার এই শুভেন্দু অধিকারী, তার কিন্তু নেতৃত্ব ওয়েস্ট বেঙ্গলে চ্যালেঞ্জ, কারণ তাকে একক ক্ষমতা দেওয়া হয়েছিল, প্রার্থী মনোনয়ন, প্রচার, সে একটা বিপদ। মমতা ওয়েস্ট বেঙ্গলে আমাদের সঙ্গে কিন্তু তার একটা বড় ধরনের সমস্যা আছে, বিশেষ করে তিস্তা পানির ইস্যুতে আর কি। এইটা তার যে অবস্থান, সেটা বাংলাদেশের জন্য শুধু ক্ষতিকর তা না, যে কোনো
প্রতিবেশীর সঙ্গে আন্তর্জাতিক নদী হোক বা আন্তর্জাতিক অন্যান্য ইস্যু হোক, এইখানে পারস্পরিক দেওয়া নেওয়া করতে হয়। সে অতি সংকীর্ণ একটা অবস্থান নিয়ে কিন্তু চলছে। এইটা আমাদের সঙ্গে তো এই বিরোধটা আছে, কিন্তু সে তার পজিশন ওয়েস্ট বেঙ্গলেই করেছে। এখন যদি ইন্ডিয়া জোট আগামীতে 233 পার্লামেন্টারিতে পার্লামেন্টারি গণতন্ত্রের অদল বদল হয়, সেটাতে ভাঙা করার মধ্য দিয়ে কিন্তু এই 30 আসন নিয়ে সেও একটা বড় শক্তি। Factor যেমন হতে পারে। স্টালিনের দল ওই যে আপনার তামিলনাড়ুতে, তারাও কিন্তু 39টার মধ্যে কংগ্রেস কয়েকটা, কিন্তু অখিলেশ যাদব এই আঞ্চলিক যে নেতারা, সেখানে মমতা ব্যানার্জিও নিজের মানে কি বলা যায় অবস্থানের অপরিহার্যতা কিন্তু প্রমাণ করতে পেরেছেন। সেটা হলো যদি বলি আমরা যে মমতা ব্যানার্জি কিন্তু ভবিষ্যতে যদি কখনো জোট আরও শক্তি বৃদ্ধি করে পাওয়ারের চ্যালেঞ্জ হয়ে ওঠে, তখন কিন্তু তিনি বার্গেনিং ক্যাপাসিটিটা বাড়িয়ে নিলেন। এবার এটি একটি বিষয়। আরেকটি বিষয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনার কাছে মনে হয় কিনা যে যখনই যারা ক্ষমতায় এসেছে তাদের ক্ষমতার মানে মেয়াদটা দীর্ঘ হয়েছে, যেটি সিপিএম হোক হোক কিংবা এর আগে আমরা 34 কমিউনিস্ট বছর ছিল, জি কংগ্রেস যে ছিল 15 থেকেছে, বছর। তখন জনগণ যেন মেনেই নিয়েছে যে তাদেরকে 15 বছর রাখতে হবে বা 20 বছর। এই ব্যাপারটি কাকতালীয় কিনা? কাকতালীয় হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি মানুষের মধ্যে তো অ্যালায়েন্স, ধরেন মুসলিম জনগোষ্ঠী প্রায় 30%-এর কাছাকাছি। মানে উনি এই জনগণই এইটাকে তো এর কিন্তু- আগে অন্যদেরকেও ভোট তাই না? দিয়েছে। আমি সেই উনি কথাটি একসময় এরা কংগ্রেসের সঙ্গে ছিল, পরে সিপিএম এর সঙ্গে তবে আমার গেছে। কাছে মনে হয় কি আপনি এটিও একটু খেয়াল করবেন যে যেই প্রচারণাটি ছিল, বিশেষ করে লক্ষ্মী ভান্ডারের মতো যে কর্মসূচিগুলো ছিল, সেগুলো বন্ধ হয়ে যাবে বলা হচ্ছিল সরাসরি। কিন্তু মমতা আরেকটা কাজ করেছে, সিপিএম প্রো পিপল জনকল্যাণমুখী যে ধরনের কর্মসূচি নিয়েছে তার কোনোটাই বাদ দেয়নি, বরং আরও সম্প্রসারণ করেছে। সেইটার জন্য ভারতে যেহেতু ফেডারেল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের বাজেটের অনেক বড় অংশ, যেটা আমাদের পাকিস্তান আমলে আমরা যে বলছি আমাদের রাজ্যের আয় আমরা ভাগ ন্যায্য হিস্সা চাই, ভারতে কিন্তু এইটা যে অনেক ট্যাক্স কেন্দ্রীয় সরকার নিয়ে যায়, রাজ্য সরকারগুলোর সঙ্গে এই নিয়ে কিন্তু বিরোধ আছে। এইখানে মমতা বা আরও কয়েকটা রাজ্য তারা চাচ্ছিল যে আমাদের রাজ্যের বরাদ্দগুলো আরও বাড়ানো হোক, যেটা এই যে উত্তরপ্রদেশ অ্যাডভান্টেজ পায় সবসময়, বা আপনার মহারাষ্ট্র অ্যাডভান্টেজ পায়, ওয়েস্ট বেঙ্গল মনে করে আমরা বঞ্চিত। মমতা কিন্তু এইটাকেও একটা বঞ্চনার ইস্যুটাকে সবসময় সামনে সামনে নিয়ে রেখেছে। এইসবগুলোই কাজ করেছে। আমরা শুনবো প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আমাদের সাথে রয়েছেন। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমরা আলাপ করছিলাম ভারতের নির্বাচন কি বার্তা দিল। ধন্যবাদ। দেখুন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং ভারত এতই নিকট প্রতিবেশী এবং শেয়ার্ড হেরিটেজ আমাদের এতটাই কাছের যে একের প্রভাব অন্যের উপর পড়তে বাধ্য, এবং সেখানে লম্বা সময় ধরে মোদিজির নেতৃত্বে যে দল এবং জোট যারা একদিন বারংবার ক্ষমতায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল, সেখানে এখন ভাটাটা কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে এটা আমি বলবো না, তবে আপনার যেই প্যাকেজ হাজির করেছিল আপনার এনডিএ, সেটি বোধহয় আগের মতো একেবারে চোখ কান বুঝে আর গ্রহণ করতে প্রস্তুত নয় ভারতবাসী। সেই রকম একটি ফলাফলই কিন্তু আমরা এখন পর্যন্ত হাতে যা এসছে তার মাধ্যমে সেই রকম বার্তা পেয়েছি, এবং এর প্রতিক্রিয়ায় উইদিন, এটা তো হলো উইদাউট, উইদিন নেতৃত্বে পরিবর্তন হয়ে পড়তে পারে সমাসম, সেটাও উড়িয়ে দেওয়া যায়। মানে অর্থাৎ এই যে ভাটার টানটা সেটা সর্বত্রগামী হতে পারে, সেই সম্ভাবনাও রয়ে গেছে। হর্স ট্রেডিং, কোয়ালিশন বিল্ডিং, অ্যালায়েন্স
রিঅ্যালাইনমেন্ট ইত্যাকার বিষয়গুলো আমাদের হয়তো সামনে প্রত্যক্ষ করতে হবে। মানে আপনি বলছেন ধন্যবাদ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নাও হতে পারে। নট আনলাইকলি, মানে উইদিন আপনার যে ডিনামিক্স সেটা পাল্টে যেতে পারে। হু নোস? জি। আর এই অবস্থাটি আসলে কেন হয়েছে বলে মনে করেন? বুথ ফেরত যে জরিপ হলো, তারপরে যে আভাস ছিল, তা যে ঘোষণা ছিল, আশাবাদ ছিল, সবকিছুর বিপরীতে পরিবর্তনটা কেন হলো এরকম? দেখুন, আমার সহ আলোচক দয় যারা আপনার সঙ্গে স্টুডিওতে অবস্থান করছেন, তাদের যে বিশ্লেষণগুলো তা আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং তারা কিন্তু আহ, মূল যে নিয়ামক সেগুলো আহ, নির্দিষ্ট করতে সক্ষম হয়েছে। আপনার ধর্মের যে কার্ডটা বা হুইপিং এর যে চেষ্টাটা, সেটা আহ, অনন্তকাল ধরে আসলে আপনাকে ডিভিডেন্ড দেবে না। আর আপনার ইনফরমেশন টেকনোলজির যুগ, এখানে আপনার আঞ্চলিক যে উপাদান, তারপর মোটা দাগে সরল অঙ্কে ধর্মের যে প্রভাব, সবকিছু কিন্তু সবসময় একরকম ভাবে ফলাফল আপনাকে প্রদান করবে সেটা আপনার কনস্ট্যান্ট থাকবে, এটা ভাবাটা আসলে বাতুলতা। এবং আহ, স্থানীয় যে আঞ্চলিক বিষয় আশয়গুলো আছে, সেগুলো তাদের মতো করে আঁচড় বসিয়েছে। আর এর পাশাপাশি একটি কার্ড অতিরিক্ত ব্যবহারের কারণে সেটাও কিন্তু একটা স্যাচুরেশন পয়েন্টের দিকে নিয়ে গেছে, সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না। আপনার মাল্টি এথনিক মাল্টি কালচারাল একটা মোজাইক। আমরা যে স্লোগানটি ব্যবহার করাটা দেখেছি সর্বত্রগামী হয়েছে, যে ইউনিটি ইন ডাইভার্সিটি, সেই ইউনিটিতে চির ধরানোর চেষ্টা করে আপনার ভোটে আপনার চমক নিয়ে আসার যে ম্যাজিক, সেটা সবসময় কাজে লাগবে। অথবা যাহা নাই জগতে তাহা আছে ভারতে, এই রকমের বার্তা সবসময় আপনার চাঞ্চল্য তৈরি নাও করতে পারে, জি, সেটাই প্রমাণিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনি উল্লেখ করবেন কিনা, সেটি হচ্ছে ভারতের নির্বাচনে যেই যেই অভিযোগগুলো পূর্ববর্তী সময়ে এসেছে এই ফলাফলের আগে, পরবর্তীতে ফলাফলে এসে দেখা গেছে যে জনরায়ের যে প্রতিফলন মোটা দাগে সেটিই হয়েছে। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই সেই বিষয়গুলো সবার যে মেনে নেওয়া, মনে নেওয়া, সেটি হয়ে ওঠে না। সেই জায়গাতে কি একটা সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরবেন কিনা? দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারতের ওই অর্থে আবার তুলনা চলে না। এই উপমহাদেশে সবচাইতে আদর্শ স্থানীয় জাতি রাষ্ট্র যদি চিহ্নিত করতে হয়, সেটা বাংলাদেশ। এরকমের সমজাতীয়তা বা হোমোজিনিটি ভারতে নেই, পাকিস্তানেও নেই। এবং সেটা আপনি খেয়াল করে দেখেন, আপনার এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি স্লোগানটার মধ্যেই কিন্তু তা নিহিত। আমাদের এখানটায় সেটা আপনার সপ্রমাণ করার চেষ্টা করতে হয়। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনার চারদিকে ভারত, এইটি এক ধরনের মনস্তত্ত্ব কন্ডিশন করে দিয়েছে। আপনার ধাত্রীমাতা হিসেবে ভারতের যে ভূমিকা মহান স্বাধীনতা যুদ্ধে, সেটা তো একেবারে ফরএভার একটা নিয়ামক হিসেবে কিন্তু ইতিহাসের অংশে পরিণত হয়েছে। তো সব মিলিয়ে আপনার ভারতের সঙ্গে তনুবাবু অন্য দিক থেকেই বাংলাদেশ আপনার তুলনীয় নয়। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো। আসলে আমার জানার বিষয় যেটি ছিল যে ভারতের এত
বড় জনসংখ্যার একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তাদের এখানে যে নির্বাচন এবং মোটামুটি এক ধরনের বিতর্ক ছাড়াই অন্তত ফলাফলের দিক থেকে যদি আমরা বলতে পারি সবাই যেভাবে মেনে নিয়েছে, সেই জায়গাতে আমাদের এখানে কি কোনো কিছু কমিশন বলি, রাজনৈতিক দল বলি, স্টেক হোল্ডারদেরকে কিছু শিক্ষণীয় বিষয় আছে কিনা সেখান থেকে, বা অনুসরণের বিষয় রয়েছে কিনা, সেই বিষয়গুলো জানবার চেষ্টা করছিলাম। প্রফেসর ডক্টর নাজমুল হাসান, প্রফেসর কামরুল হাসান, আপনি একটু এ বিষয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। এই যারা স্টেক হোল্ডার রয়েছে জি, জি। নির্বাচনে, সেটি রাজনৈতিক দল আছে, কমিশন আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, সেটা আপনি আমাদের দেশের জি। কনটেক্সটও বলছেন। দেখুন, ভারতে যখন সংখ্যালঘুদের বিশেষভাবে উল্লেখ করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হয়, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের নানা ধরনের বাণিজ্যিক অসাম্য, অর্থনৈতিক এবং রাজনৈতিকও অনেকগুলো বিষয় আছে। কালচারাল হেজিমনি যেটা, এই ইস্যুটা অনেকেই তুলছে। তো সেখানে তো কতগুলো বিষয় আছে যেগুলো আসলে বাস্তবতা আছে। আমি দুই একটা আপনাকে উল্লেখ করি, তাহলে এটা বুঝবো। যেমন দ্য প্রাইস অফ দি মোদিস ইয়ার, এই বইটা আকার প্যাটেলের। উনি হচ্ছেন লেখক, সাংবাদিক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতের তিনি সাবেক পরিচালক। তো আমাদের প্রথম আলোর সৌম্য বন্দ্যোপাধ্যায় তিনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন। তো ওনার কতগুলো বক্তব্য আছে যে গণতান্ত্রিক এবং বহুত্ববাদী ভারতের যে চরিত্র, এটা কিন্তু নষ্ট করেছেন তিনি, সরাসরি তিনি বলেছেন সাক্ষাৎকারে। এবং তিনি আরেকটা জিনিস খুব সিরিয়াসলি উল্লেখ করেছেন যে এর আগে বিশেষ করে তার মন্ত্রিপরিষদ যেটা ছিল, সেখানে সংখ্যালঘুরা কিভাবে রিপ্রেজেন্টেড হয়েছে সেটা উল্লেখ করেছেন। যেমন 28টা রাজ্যে কোথাও মুসলিম মুখ্যমন্ত্রী নেই তার সময়, যেটা ভারতের ইতিহাসের অন্য অংশের সাথে মিলে না। 15টা রাজ্যে একজনও মন্ত্রী ছিল না। 10টা রাজ্যে আছে একজন করে, কিন্তু সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বহীন মন্ত্রণালয়। তিনি এগুলো উল্লেখ করেছেন। এটা আমি আকার প্যাটেলের কথা বলছি। এবং তিনি আরেকটা বলছেন, রাষ্ট্র আরেকটি কাজ করছে, কারণ মোদির যেই নিজস্ব একটা ভাবনা আছে এবং ধর্মীয় উগ্রবাদ, এইটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে তার ফরেন পলিসি যেটা উনি বলতে চান, সেটার সাথে ভারতের তিনি যে আচরণ করছেন সেটা সাংঘর্ষিক। যেমন এখানে তিনি যারা উগ্র, যারা জঙ্গি বা এই ধরনের আছে, তাদের ব্যাপারে খুব কঠোর অবস্থান মোদি সরকারের বাংলাদেশের প্রেক্ষিতে। কিন্তু তিনি কিন্তু ভারতে সিএ করছেন, যেখানে উনি বলতে চান বাংলা ভাষী যারা আছে, অন্য ধর্মের হলে সমস্যা নেই, বাংলা ভাষাভাষী যারা আছেন তারা কি করতে পারবেন না, তারা আসলে নাগরিকত্ব পাবেন না। এই তো হচ্ছে বিষয়টা। তাহলে বাংলা ভাষা কি আফগানিস্তানের লোক বলে নাকি পাকিস্তানের লোক বলে? বলে তো বাংলাদেশের লোকরা। তাহলে বাংলাদেশের যারা ওখানে আছে তাদেরকে সুনির্দিষ্টভাবে সিঙ্গেল আউট করা হচ্ছে, এই লক্ষ্য করে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, এক্সেপ্ট ফর মুসলিম, তারা হতে পারবে। এই যে তার এই মুভটা কাশ্মীর বলুন, মুসলমানদের ওভারঅল আমাদের এই কন্টিনেন্টে আহত করেছে। কিন্তু উনি নিজে কিন্তু যেটা বলা হচ্ছে আরএসএসের যে সঙ্গ, তার সাথে তার সখ্যতা, এবং দামোদর সাভারকারের যে অখণ্ড ভারতের যে কনসেপ্ট 1923-তে তার একটা গ্রন্থ আছে, এবং সেটাকে তিনি ফলো করছেন অনুমান করা হয়। এবং সেখানে গোটা অংশটার একটা ম্যাপ তৈরি করে ইন্ডিয়া না বলে তিনি ভারত বলছেন। ফলে তার একটা এই যে অখণ্ড ভারত তৈরি করবার যে পরিকল্পনার, যেটা আরএসএসের মূল লক্ষ্য, এদের মিলিটেন্ট 3 লাখ অলরেডি হয়ে গেছে, এবং দামোদর সাভারকারের যেই ইতিহাস ভাবনা বয়ান, সেটারই উনি আসলে বাস্তবায়ন করছেন। তাহলে এরকম যারা ব্যাখ্যা দেন তাদের দাবি হচ্ছে যে রাষ্ট্রকে তিনি কিভাবে ব্যবহার করছেন তার সাথে এই দাবিটা মিলে। যেমন রাজ্যে রাজ্যে আইন করে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ করেছেন তিনি। কন্যার বিয়েতে গরুর মাংস খাওয়ানোর অভিযোগে 10 বছর কারাদণ্ড হয়েছিল। এই বিষয়গুলো তো আমরা আলাপ করেছি। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমি হয়তো প্রশ্নটা আপনাদেরকে বোঝাতে পারছি না, যে ওখানকার নির্বাচনের যে সৌন্দর্য বাহ্যিক আমরা যেটি দেখেছি, সেই সৌন্দর্য আমাদের এখানে আনয়নের ক্ষেত্রে কি কোনো ধরনের অনুসরণের প্রয়োজন আছে কিনা, বা সেই বিষয়টি আমি বুঝতে পেরেছি। দেখুন, ওখানে কমিশনের কথাটি বলছিলেন, আমি নির্বাচন, আমি আসলে মোদি সরকার এবং তাদের নির্বাচনে ভরাডুবি, এবং আমাদের এখানে তার যেটা উনি বলছিলেন, আমার সহ আলোচক অধ্যাপক কলিমুল্লাহ,
তিনি কিন্তু একটা এথনো ন্যাশনালিজম তৈরি করতে চাচ্ছেন, কিন্তু এখানে আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি সেটা দরকার ভারতে। ফলে আমি এই জন্যই আকার প্যাটেলের এই কথা বলছিলাম যে ভারতের অর্থনীতি বলেন, ভারতের যেই অবিভক্ত এবং ধর্মনিরপেক্ষ প্রগতিশীল যেই ধারাটা ছিল, নেহরুর যে ধারাটা, সেটা কিন্তু তিনি নষ্ট করেছেন। উনি কিন্তু 3 বার ক্ষমতায় আসলেন, তিনি কিন্তু স্পর্শ করেছেন আরেকজনকে যিনি স্বভাবের দিক থেকে সম্পূর্ণ তার বিপরীত। তাহলে এই যে ধর্মনিরপেক্ষ উদার প্রগতিশীল ভারতের যেই মূল ফিলসফিটা, এটাকে তিনি নস্যাৎ করেছেন আকার প্যাটেল, এটা বলতে চাচ্ছেন। আমি এই কথাটা একটু ক্লিয়ার এই জন্য করলাম যে কেন প্রত্যাখ্যান করেছেন, এটা শুধু মুসলমান না, এটা আসলে ভারতের যেই তাদের যে পরিচয় বৃহৎ পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং ইউনিটি ইন ডাইভার্সিটি উনি যেটা বললেন সেইটা কিন্তু তারা রক্ষা করে চলেছেন। এটা নেহরুর ভারত, কিন্তু মোদি এটা নষ্ট করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি যখন যেই পলিসিটা উনি বলেন, মানে ওনাকে তো ফলো করা যাবে না এই জন্য, কারণ তিনি নিজে না, আমি ওনাকে ফলো করতে বলিনি, অবশ্যই ওদের নির্বাচনী ব্যবস্থার কথা বলেছি। আমি একটু শুনে আসি। আমি তাহলে আপনাকে ওই কথাটা একটা বাক্যে বলি যে নির্বাচনের আমি এটা বলি যে দেখুন, আমি শুরুতেই বলেছিলাম যে অভিযোগ করেছেন হচ্ছে যে ইভিএম এর কথা বলছেন, ভোটের এই সে বলছেন। আপনি খেয়াল করে দেখুন, নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন তথ্য প্রমাণ দিয়ে আপনি হাজির করুন, না হলে আমি পদক্ষেপ নেব। এবং নির্বাচনের ফলাফল পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন কিভাবে কাজ করে। অথচ বাংলাদেশে আমি সেটাই আসলে জানতে চাচ্ছিলাম যে ক্ষমতাসীনদের অধীনে সেখানেও নির্বাচন হচ্ছে, সেখানে তারপরেও সেখানে কোনো সমস্যা হচ্ছে না, আমাদের এখানে সমস্যাটি কোথায়? কিন্তু বুথ জরিপে দেখুন উনি প্রভাব বিস্তার করলেও নির্বাচন কমিশনের কিন্তু তার প্রভাব ছিল না। অজিত দাশগুপ্ত, আপনি সঠিক প্রশ্নটি একেবারে পরিষ্কার। সমস্যা নির্বাচন কমিশন ভারতে, মানে আমরা যেভাবে দেখি, ধরেন এক সময় টিএন সেশন কথা আমরা সবাই বলি, খুব আমরা মহান বলি, এট দি এন্ড অফ দি ডে কিন্তু উনি বিজেপিতে জয়েন করেছিলেন। না, মতাদর্শ থাকতেই পারে, কিন্তু অনেকেই বলেন যে পদে থাকাকালীন উনি কোন রোল প্লে করছেন, পদে থাকার সময় উনি গুড ইলেকশন ম্যানেজমেন্টের নামে উনি কার্যত কংগ্রেসের উপরে ক্রমাগত আঘাত এনেছেন যাতে কংগ্রেস দুর্বল হয়। এটা কিন্তু একটা ব্যাখ্যা আছে। আচ্ছা, এই যে নির্বাচন কমিশন যাকে আমরা বলি, ধরেন বিজেপি এই যে উগ্র সাম্প্রদায়িক প্রচার করেছে বাংলাদেশে, আমি নিজেও নির্বাচন কমিশনকে বলেছি যে শুধুমাত্র 21 দিন আপনি নজর রাখলেন, আর সারা বছর যে সাম্প্রদায়িক প্রচার করতেছে সেইটা, বা রাজনৈতিক দলগুলো অগণতান্ত্রিক আচরণ করতেছে, দলের মধ্যে গণতন্ত্র নাই, সেগুলোর দিকে নজর রাখলেন, আর শুধু 21 দিন আপনি মনিটর করলেন, আর সেই সময় নোটিশ দিতে দিতেই শেষ। ভারতে এই যে বিজেপি ধরেন নির্বাচনের শেষ যেদিন প্রচার হইল সেই দিন, তারপরে যখন ভোট কিন্তু বাকি রয়ে গেছে, ভোট কিন্তু হয় নাই, প্রচারণার শেষে নরেন্দ্র মোদী চলে গেলেন মানে সে আশ্রমে, সেইখানে গিয়ে তিনি ধ্যানে বসলেন, সেইটা নিয়ে ব্যাপকভাবে কিন্তু প্রচার হলো। বিরোধীরা বলছিল যে এটা প্রচারে দিলে পরে তিনি দেখাতে চাচ্ছেন যিনি কতটা ধার্মিক আর কি, সেইটা আবার গণমাধ্যমে টেলিভিশনে না আসুক, কিন্তু নির্বাচন কমিশন তো শুনে নেই। কিংবা যেভাবে অঢেল অর্থ বিজেপি ব্যবহার করেছে, কিংবা এই রাম মন্দিরের নামে যে উগ্রতা ছড়িয়েছে, হ্যাঁ, সেম দেখেন 71-এ বাংলাদেশে গণহত্যা করেছে যারা, তারা তো এখনো রাজনীতি করতেছে। এটা কি বন্ধ করছি আমরা? বন্ধ করতে পারছি? এদেরকে তো মানে কোলে নিয়ে কেন মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশে। ভারতে এই উগ্র সাম্প্রদায়িকতা যারা ছড়াচ্ছে তাদেরকেও বেশ কিছু দল বা নির্বাচন কমিশন তাদেরকে বিরত রাখার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। কিংবা ধরেন আপনি নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী গ্রেপ্তার করে ফেললো আর কি, হ্যাঁ, একটা পর্যায়ে আদালত বলল যে তার নির্বাচনে প্রচারের অধিকার দেওয়া হোক, তারপরে কিন্তু আবার জেলে চলে গেল, 2 তারিখে জেলে চলে গেছেন ওয়েস্ট বেঙ্গলের বেশ কয়েকজন, হ্যাঁ। এবং দেখেন যে বিচারপতি হয়তো ন্যায্য কাজ করেছে, যে এই যে শিক্ষকদের নিয়োগ টিয়োগ নিয়ে মমতার উপরে মন্ত্রীদের উপরে নানান রকমের, সেই বিচারপতি কিন্তু বিচার কার্য থেকে অব্যাহতি নিলেন যেদিন, তারপরে পরের দিনই বিজেপিতে জয়েন করে প্রার্থী হয়ে গেলেন, পরাজিত হয়েছেন। কিন্তু দেখেন এটা নির্বাচন কমিশনের বলা উচিত ছিল না যে আপনি এমন একটা প্রচার অভিযানে গেলেন যেটাকে বিজেপি ব্যবহার করেছে তার নির্বাচনী সুবিধার জন্য, আপনি প্রার্থী হতে পারবেন না, আপনাকে আরও অপেক্ষা করতে হবে।
করলো না, কিন্তু কাজী কিন্তু সবটা যে আমরা ম্যান্ডেটের কিন্তু জনগণ দিয়ে দিয়েছে। জনগণ দিয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের এখানে আরো বলিষ্ঠ অবস্থানের প্রয়োজন ছিল। সেটা হলো ভারতবাসী ঠিক কিন্তু করবে, আমরা বলবো না। জনরায়ের প্রতিফলন কিন্তু ঘটছে হ্যাঁ, এখানে, আমাদের বিতর্কটা এইখানে কিন্তু হলো যে এখানে। বিজেপি ভারতের যেমন জনরায়ের প্রতিফলন ঘটছে, বিজেপি কিন্তু ভারতের প্রধান নির্বাচন মানে মিডিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণ করে নানাভাবে, এবং এই যে আপনার বুথ ফেরত জরিপ তাদেরকেও প্রভাবিত করেছে এমন অভিযোগও কিন্তু আছে। নির্বাচন কমিশন কিন্তু সেই ক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু অবশ্যই আমাদের আর একটা সমস্যা কি জানেন, মানে আমাদের এখানে কিন্তু মূল প্রশ্নটা ওঠে যে ভোটাররা ভোট দেবে ঠিকই, কিন্তু count জনরায়ের হবে কিনা। প্রতিফলনটি হবে কিন্তু কিনা। আমাদের এখানে আরেকটা সমস্যা দেখেন, ধরেন বিএনপি এবং তার জোট সঙ্গীরা, তারা একদিকে বলতেছে যে বাংলাদেশের নির্বাচন খারাপ, কিন্তু ভারতের নির্বাচন ভালো, এটার প্রশংসা করতে পারতেছে না। কারণ তার তো নীতি নিয়ে আছে হলো ভারত বিদ্বেষ ছড়াইলেই বাংলাদেশের নির্বাচনে জিতবে, যেটা কিন্তু বাংলাদেশের সংবিধানও অনুমোদন করে না, যে সাম্প্রদায়িকতা ছড়িয়ে অপরের বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটিয়ে তুমি রাজনৈতিক ফায়দা নিতে পারবে না, কিন্তু করছে। আবার আওয়ামী লীগ হয়তো আওয়ামী লীগের মতো করে এমন কিছু কাজ করছে যেটা আপনার সংবিধান অনুমোদন করে না, গণতান্ত্রিক রীতিনীতিতে অনুমোদন দেয় না। আর বিএনপির সমস্যা হলো সে ভারতের নির্বাচন ভালো হয়েছে ওইখান থেকে শিক্ষা নেওয়া উচিত, এই কথাটা কিন্তু বলতে পারে না, কারণ তার তো রাজনীতির মূলটাই হলো ভারত বিদ্বেষ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আসবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমরা যে আলাপটি করছিলাম ভারতের নির্বাচন কি বার্তা দিল, এক্ষেত্রে একটি কথা বলা হচ্ছে যে এই যে ভারতের নির্বাচন, বৃহত্তর একটি গণতান্ত্রিক দেশের যে নির্বাচন, সেই জায়গায় সরকারি দল, বিরোধী দল, তাদের যে আচরণ, এবং সেখানেও ক্ষমতাসীন যারা থাকছে তাদের অধীনেই নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন নিয়ে বিরোধী যারা আছে তারা সেই অর্থে খুব বড় ধরনের কোনো বিতর্ক তৈরি করছে না। ফলাফলের ক্ষেত্রে বিশেষ করে নির্বাচনের আগে পরে যে কর্মকাণ্ড হচ্ছে সেখানেও হয়তো বিরোধীদের দমন পীড়ন কিছু থাকছে আমাদের দেশেও। তারপরেও কেন এই সমস্যাটি তৈরি হচ্ছে, সেই জায়গাতে আপনার কাছে প্রশ্ন ছিল। ধন্যবাদ। দেখুন, আমাদের সঙ্গে ভারতের তুলনা করতে চলে না এই কারণে, যখন ডোমিনিয়ন হিসেবে 1947 সনের 15ই আগস্ট ভারত বিশ্ব মানচিত্রে আবির্ভূত হলো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, তখন থেকে টিল টু ডেট আনইন্টারাপ্টেড ভাবে তারা কিন্তু সিভিল শাসনের অধীনে ছিল। অর্থাৎ মার্শাল রুল নামক এই খড়গ আপনার জুজু তাদের ঘাড়ে কিন্তু কখনোই চেপে বসেনি বা বসতে পারেনি। রাষ্ট্র চারিত্র যেমন, সেটা সম্ভব হয়তো নয়, কিন্তু এটা একটা, আমি বলবো, হেভেন্স হ্যালো হিসেবেই ভারত ঐতিহ্যগত ভাবে এটা কালচার করতে পেরেছে, এটা নার্চার করতে পেরেছে এবং এর ডিভিডেন্ড লাভ করেছে। এর বিপরীতে 14ই আগস্ট, একদিন আগে, ডোমিনিয়ন হিসেবে যে রাষ্ট্রটি আবির্ভূত হলো দেশভাগের মধ্য দিয়ে, পাকিস্তান নামক রাষ্ট্র, সেটি প্রথম থেকেই ছিল ট্রাঙ্কুলেটেড, মথ ইটেন এবং অস্বাভাবিক একটি রাষ্ট্র। এর কিঞ্চিত মিল খুঁজে পাওয়া যায় মালয়েশিয়াতে, কিন্তু তাও কিন্তু দ্বীপ রাষ্ট্র, কাছাকাছি, অতটা ব্যবধান নেই সাবা, সারওয়াক এবং মালয় উপদ্বীপ পেলে বা জুড়ে যে রাষ্ট্রটি ব্রিটিশ কলোনি ছিল। কিন্তু আমাদের এখানটায় এই যে অবস্থাটি, এবং সেটা কিন্তু শেষ অব্দি টেকেনি। এবং খেয়াল করে দেখেন, আমরা পাকিস্তানে যখন ছিলাম 23-24 বছরের মতো রাফলি, সেখানে বারংবার আপনার এই মার্শাল রুল আমাদের ঘাড়ে চেপে বসেছে। এবং মজার ব্যাপার হচ্ছে, স্বাধীন সর্বরাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার পরেও আমাদের যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু টেস্ট হয়েছে বারে বারে। এই ঐতিহ্যগত ভাবে পাকিস্তানের এই লিগেসি সিন্দাবাদের দত্তের মতো আমাদের ঘাড়ে কিন্তু চেপে বসেছে। বারংবার পরোক্ষ প্রত্যক্ষ
সেনা শাসন আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে। ফলে এই বারবার ইন্টারাপশনের কারণে আপনার যেই ভারত যেটা সম্ভব হয়েছে ভারতে, সেই আপনার জন আস্থা এবং ইনস্টিটিউশনালাইজেশন, সেটা সংকট কিন্তু আমাদের দেশে এখানে হয়ে ওঠেনি। থেকেই গেছে। এবং এর ফলে আমি প্রথম থেকেই যেটা বলছি যে আমাদের দুই রাষ্ট্রের এই অর্থে তুলনা চলে না। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর কামরুল হাসান। বিরোধীদের ভূমিকার কথা কি একটু বলবেন? যেখানে 2014-তে আমরা দেখেছি 44, এরপরে 52, আজকে 100-র কাছাকাছি তাদের, বা এই জায়গাতে বিরোধীদের যে ভূমিকা, কংগ্রেস তারা তো এক্স্যাক্টলি 100টা পেয়েছে। 100টা পেয়েছে। এই যে এই জায়গায় তাদের ভূমিকা, কেউ কেউ বলছেন যে তারা তো সেই অর্থে তাদের উপরে তো দমন পীড়ন হয়েছে, মাঠ ছেড়ে পলায়ন বা নির্বাচন থেকে যাওয়া। সেই জায়গাতে আমাদের এখানে, যদিও প্রফেসর ডক্টর কলিমুল্লাহ বলছিলেন যে সেই অর্থে তুলনা চলে না, কারণ প্রতিষ্ঠানগুলোই হয়তো সেখানে সেরকম, আমাদের দেশে সেভাবে। তারপরেও আপনার কাছে কি মনে হয়? দেখুন, যেটা আমার সমালোচক প্রফেসর কলিমুল্লাহ বলেছেন, এটা কিন্তু সত্য কথা যে আমাদের ভারতে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে নির্বাচনের যে ইতিহাস এবং তারা যেভাবে সিভিল সিস্টেমের মধ্যে বড় হয়েছে চলেছে, সেটার একটা প্রভাব তো থাকবেই। তবে আমি যেটা এর আগে বলছিলাম যে আকার প্যাটেলের ওই কথাটা, তিনি কিন্তু এই জায়গাটায় অভিযুক্ত করতে চান 10 বছর ক্ষমতায় থাকা মোদী সরকারকে, যে তিনি কিন্তু এই বহুত্ববাদী ভারতের এই ভাবনাটার মধ্যে একটা চির ধরিয়েছেন এবং খুব ক্ষতিগ্রস্ত করেছেন। তারপরেও ওদের প্রতিষ্ঠানগুলো কিন্তু কাজ করেছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এখানে দেখেন প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করে। আমরা দেখলাম যে 2024 নির্বাচন যেটা হলো, আমি নিজেও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় চোখ রেখেছি। একটা নির্দিষ্ট সময় 28%, পরে এটা 42% হয়ে গেল। অনেকের এই ব্যাপারে আপত্তি আছে, কিভাবে হলো না হলো সেটা না যাই। যদি আপনি এটাই মনে করেন যে দেখুন, নির্বাচন যারা কন্ডাক্ট করবে, আপনি দেখুন তো কোনো মিডিয়াতে, সেটা ইলেকট্রনিক হোক প্রিন্ট মিডিয়া হোক, এমন কোনো জায়গায় আপনি পাবেন যেখানে খুব বেশি রক্তাক্ত হয়েছে, অথবা প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারকে অথবা রিটার্নিং অফিসারকে স্বাক্ষর করতে হয়েছে এমন একটি কাগজে যেটা নির্বাচনের আগে প্রস্তুত হয়েছে। আমাদের তো 2018 নির্বাচন তো সময় নিয়েই আপত্তি আছে, অনেকের রাতে ভোট হয়েছে এবং অনেকেই টিআইবি এই ব্যাপারে অনেকগুলো 50টি ভোট কেন্দ্রে কিংবা ইয়েতে জরিপ করে তারা অভিযোগও করেছে এবং বিচার বিভাগীয় তদন্তও চেয়েছে। এসবের কিছুই হয়নি। এবং আপনি উপনির্বাচনও যদি বাংলাদেশে পেছনের দিকে তাকান, আপনি এর আগে যে নিয়ম রক্ষার নির্বাচন ছিল লক্ষ্মীপুরে, সেখানে দেখেন উপনির্বাচনে জাতীয় পার্টি, জাকের পার্টি, তাদের একজন এজেন্ট ঢুকতে পারেনি, তারা নির্বাচনের মাঝখানে তারা ভোট বর্জন করলো, যেটা আসলে সরকার পরিবর্তনের কিছু নেই। তাহলে দেখা গেল যে, অথচ আমরা রিটার্নিং অফিসার, কুমিল্লার রিটার্নিং অফিসারকে দেখলাম নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। কি হয়েছে? একজন শাসক দলের একজন সক্রিয় সদস্য 1 মিনিটেরও কম সময়ে 1/2 ভোট দিয়ে দিল এবং এটা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়ে গেল। এটা নিয়ে 2-1 দিন কথা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সেটা করতে পেরেছে। নির্বাচন কমিশন, দেখেন, আমাদের যে পরিবর্তনটা হবে, কেউ না কেউ তো দাঁড়াতে হবে। আপনি যদি নির্বাচন কমিশনকে ওইভাবে সুযোগ না দেন, আপনি যদি বিরোধী দলকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেন, একটা মানুষ তো গণতন্ত্র পুনরুদ্ধার করার পাশাপাশি প্রাণ দিবে, এই প্রাণ তো 2-1 জন দিবেই। এখন যদি আপনি 1 লক্ষ মানুষ প্রাণ দেওয়ার পরেও শাসক দল যদি মনে করে যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকতেই হবে, তাহলে এই প্রাণ বিসর্জন বুদ্ধিমানের লক্ষণ নয়। ফলে বিরোধী দলগুলো বিএনপির সাথে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, যেহেতু দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো দলই পারেনি গ্রহণযোগ্য নির্বাচন করতে, সেই আন্দোলনটি করছে, যেটা ভারতে আমরা দেখি না। দেখুন, তারা কিন্তু দলীয় সরকার, তাদের তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হচ্ছে না। তাহলে মানে প্রতিষ্ঠানগুলোই আপনি বলছেন এত নির্মমভাবে বা অপেক্ষাকৃত, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে আমি দায়ী করছি না এই জন্য যে প্রতিষ্ঠানগুলোতে যারা দায়িত্ব পাচ্ছে তারা যেভাবে নিযুক্ত হচ্ছে এবং যে প্রশ্রয় পাচ্ছে সেটা একটা বিষয়। আপনি আমাদের আজিজ সাহেবের কথাই বলুন, ওনার 2 ভাইয়ের মধ্যে একজন তো হত্যা মামলার আসামি ছিল, ওনার ফাঁসি হয়েছে, পরবর্তীতে উচ্চ আদালতে তিনি যাবজ্জীবন পেলেন, মহামান্য রাষ্ট্রপতির বদান্যতায় তিনি প্রাণ ভিক্ষা পেলেন। সেই ভাইদের একজন
ছবি জালিয়াতি করে দুটো আইডি কার্ড করলো। এখন প্রশ্ন হচ্ছে যে বায়োমেট্রিকের সিস্টেম কি? আপনি যখন ছবি তুলবে, আপনি তো ক্যামেরার সামনে দাঁড়াবেন, আপনি মানুষকে নাম কি, ছবি কি, যে ছবি তুলছে তো রবট না, এটা তো রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নাই যে কার ছবি তুলছি, নাম কি। আপনি দেখুন আজিজ সাহেবের নিজের সুপারিশ করা আরও একাধিক সামরিক কর্মকর্তার সুপারিশ ছিল শুনেছি। তাহলে নির্বাচন কমিশন যদি এরকম একটা সুপারিশের কাছে হার মেনে যায় এবং এরকম একটা ফেক আইডি তৈরি করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে, আর যদি না করে মিডিয়াতে আসার পর এখনও চুপ থাকে, তাহলে ধরে নিতে হবে যে এই নির্বাচনের কমিশনের অধীনে আর যাই হোক একটা গ্রহণযোগ্য নির্বাচন তো হবে না। সেই জন্য বাংলাদেশের ক্ষেত্রে আমি যেই বিষয়টা সিরিয়াসলি বলতে চাই, এটা আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না, আসলে স্বার্থটা দেশের, আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। এবং ভারত বলুন, চীন বলুন, ইভেন যুক্তরাষ্ট্র বলুন, তারা প্রত্যেকেই জিওপলিটিক্যাল ইস্যু সামনে রাখছে এবং নিজেদের ইন্টারেস্ট রাখছে, এবং সবাই কিন্তু ঠিকভাবে করছে। বাংলাদেশ শুধু পারছে না। আপনি তিস্তা ব্যারেজের উদাহরণে যদি যান, চীন যেখানে বলছে তারা আগ্রহ প্রকাশ করছে, ভারত বলছে আমরাও চাই। আপনারা উজানের দেশ, আপনারা হচ্ছে সুইচ গেট খুলে দিবেন, আপনারা গর্ত করতে আসবেন কেন? এই জিনিসগুলো তো বাংলাদেশ সরকারকে বুঝতে হবে। এগুলো যদি না বুঝে, তাহলে জাতীয় স্বার্থ রক্ষা করতে না পারে, তাহলে কিভাবে হবে? একটা বাক্য বলার সুযোগ দেন। এটা কেন হয়েছে? যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হতো, যদি কোমরে জোর থাকতো, ব্যক্তিত্ব থাকতো, কারো উপর নির্ভরশীলতা না থাকতো, তাহলে যে কারো সামনে দাঁড়িয়ে করতে পারতো। কেন মালদ্বীপ তাদের কৌশলগুলো অবলম্বন করছে না? আর পরে সুযোগ পেলে দাদা একটা কথা বলছিল যে রুহুল কবির রিজভী সাহেবের কথা বলছিলেন যে ভারত বর্জন করার বিষয়টা। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা সম্পর্কের জায়গাটায় এত অন্যায্য হয়ে গেছে, এবং ভারত একটি দেশের সঙ্গে সম্পর্ক না করে দলের সঙ্গে সম্পর্ক করছে, একটা ইন্দো ওয়েস্টার্ন স্ট্র্যাটেজি এখানে ইম্পোজ করে দিয়েছে, একটা দলকে সামনে রেখে, দেশকে না রেখে। যেমন ভারত স্পষ্ট, আমরা এই আলোচনায় তো এখন আর যেতে চাচ্ছি না, আমরা নির্বাচন প্রসঙ্গে থাকতে চাচ্ছিলাম যে সেই বিষয়টি যদি একটু বলেন, যেটি আমি প্রশ্ন করছিলাম যে আমাদের এখানে কেন হচ্ছে না? আমাদের এখানে আপনার কাছে কি মনে হয় যে শুধু প্রতিষ্ঠানগুলো বহুত ভাবে, যেমন কলিমুল্লাহ সাহেব বললেন যে সামরিক শাসনের সময় হয়েছে, তার ধারাবাহিকতায় বেসামরিক সমান, এগুলো তো কতগুলো জায়গাতে আমাদের উন্নয়ন করতে হবে, এটা নিয়ে কোনো সমস্যা থাকা উচিত না, কারো দ্বিমত থাকা উচিত না, সব দলেরই এটা করা উচিত। এখন আওয়ামী লীগ বিএনপির সময় কি কি ঘটেছে সেটার বলবে যে জিয়াউর রহমান গণভোট করছে, এরশাদ গণভোট করছে, যে বিএনপি 15 ফেব্রুয়ারি ইলেকশন করছে, এরশাদ বারবার এরকম করছে, বিএনপি এখনো একই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ। এটা এক জিনিস। এইটার সঙ্গে আমার জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থটা কি? ধরেন এই গভর্নমেন্টের যদি জাতীয় স্বার্থ বলেন, যে এই গভর্নমেন্ট জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ না, বরং সারা দুনিয়া তো প্রশংসা করছে যে একটা দেশ, মানে ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, ইউরোপ, জাপান, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে। একটা সময় কংগ্রেসের পরিবর্তে যখন বিজেপি আসলো, তখন অনেকে মনে করছিল বিএনপিও কিন্তু মিষ্টি পাঠিয়েছিল, মিষ্টি খেয়েছিল, তাই না? যে এখন বোধহয়, কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগ সরকার কংগ্রেসের সঙ্গেও কাজ করেছে, বিজেপির সঙ্গেও কাজ করেছে। এখন দুই পক্ষ মোটামুটি সমশক্তির হয়েছে। আমরা আশা করব যে দুই শক্তি, এটা হলো আমাদের দিক থেকে। ভারতের দিক থেকে আশা করব যে বঙ্গবন্ধু কিন্তু সে 72 সালে যখন কলকাতায় ভাষণ দিয়েছেন, তখন একটা কথা বলছিলেন যে আপনারা এমন কিছু করবেন না যা আমাদের বিপদে ফেলে। উনি কিন্তু সাম্প্রদায়িকতার দিকে ইঙ্গিত দিয়েছিলেন যে ভারতে যদি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায়, তার প্রভাব আমাদের এখানে আসবে। শেখ হাসিনাও কিন্তু অনেকবার এই কথাটা বলছেন। আমরা এই যে তার নাগরিকত্ব নীতি ইত্যাদি, আমরা আশা করব যে এইগুলো এমন কিছু তাদের দিক থেকে বাড়াবাড়ি করা হবে না, যেটা তার ইন্টারনাল ব্যাপার আমাদের দেশে এসে পড়ে। আবার আমাদের এখানেও অনেক সময় সাম্প্রদায়িকতা ছড়ায় বা অন্যভাবে সংখ্যালঘুরা আক্রান্ত হয়। ভারত মনে করে যে আক্রান্ত হলে তো সংখ্যালঘুরা ভারতে চলে যাবে, গেছে অতীতে। ধরেন সেই 70 বছর প্রায় আগে পাক ভারত যুদ্ধ হয়েছে আর কি, 65-60 বছরের বেশি আগে। এই শত্রু সম্পত্তির আইনের কুফল কিন্তু এখনও রয়ে গেছে। এই যে শত্রু সম্পত্তির সাথে বিজেপির যে নীতি, কোনো পার্থক্য আছে? একই ধরনেরই তো, যে ধর্মের কারণে কাউকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। আপনি 50 বছর আমেরিকায় থাকেন, আপনার সম্পত্তি হয়ে যায়, হাতছাড়া হয়, কিন্তু ভারতে গেলে তেলে কেন হবে? আপনি মধ্যপ্রাচ্যে গেছেন, চাকরি করছেন, বাংলাদেশে টাকা পাঠান না।
তো ভারতে গিয়ে যদি চাকরি করে বাংলাদেশে টাকা পাঠাইলে অসুবিধা কোথায়? এইগুলো তো হচ্ছে আমাদের কিন্তু ওই জায়গা বাদ দিয়ে আমাদের ভারতের এই নির্বাচন, যেটা বললেন যে নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিতে পারে, আবার কংগ্রেস দেখেন বলতেছে যে কিছু অনিয়ম হয়েছে কিন্তু ফল প্রত্যাখ্যান করে নাই, তার জোট প্রত্যাখ্যান করে নাই। হ্যাঁ, এইগুলো তো আমাদের জন্য শিক্ষণীয়। কিংবা নির্বাচনে প্রচার ধর্মের অপব্যবহার করে আমরা সমালোচনা করি, আমাদের দেশের জন্য এটা হওয়া উচিত। ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, সেটা যদি আমি সমালোচনা করি, আমাদের দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হইলে সেটাও সমানভাবে। এই জায়গাগুলো হচ্ছে শিক্ষণীয়। আবার আমাদের কাছ থেকেও কিন্তু ভারতের অনেক কিছু শিক্ষণীয় আছে। বাংলাদেশে এই যে ধরেন এখন এই যে নির্বাচনের ব্যয় আইনে কতগুলো আছে, যে রঙিন পোস্টার করতে পারবে না, ব্যানার করতে পারবে না, হ্যাঁ, মঞ্চ এই তোরণ বানাতে পারবে না, এগুলো কিন্তু ভারতের লোকেরা প্রশংসা করে যে বাংলাদেশে এই কতগুলো করেছে, ভারত যেটা পারেনি। এই জায়গাগুলো তাদের জন্য কিন্তু শিক্ষণীয়। আমরা আশা করব এই নির্বাচনের মধ্য দিয়ে একটা ভারতের স্থিতিশীলতা থাকুক, এই ধর্মান্ধতার পথে না যাক, অন্যকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করার পথে না যাক, অর্থনৈতিক উন্নয়নের পথে থাকুক, প্রতিবেশীও যাতে উন্নত হতে পারে, প্রতিবেশীদের উন্নয়ন যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, পানি হোক বা পণ্য সরবরাহ হোক সেটার যাতে অন্যায্য আচরণ না করে, সেটাও আমাদের হিসেবে প্রত্যাশা থাকবে। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, এই নির্বাচনের মাধ্যমে যারাই সরকার গঠন করবে, মানে আমরা তো স্পষ্টতই বুঝতে পারছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হতে যাচ্ছে, সেই জায়গায় নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি থাকবে? দেখুন, সৎ প্রতিবেশী সুলভ, বন্ধু সুলভ একটি খোলা মন নিয়ে নতুন যাত্রা শুরু করবে, এটা আমরা অবশ্যই প্রত্যাশা করব। আর যে ম্যান্ডেট বা যে বার্তা তারা পেয়েছে তাদের ইলেকটোরেট বা নির্বাচক মন্ডলীর পক্ষ থেকে, সেটি তাদের অনেক বেশি প্র্যাগম্যাটিক, অনেক বেশি আপনার সেন্সেবল অ্যাপ্রোচ গ্রহণ করতে সহায়ক হবে, এমনটি আমরা প্রত্যাশা করতে পারি। আমাদের যে তিস্তা ইস্যুটি আছে, এছাড়া অন্যান্য বিভিন্ন নদীর পানি বন্টনের ইস্যু আছে, তারপর কানেক্টিভিটির যে বিষয়গুলো আছে, বা ভারতের যে জাতীয় নিরাপত্তার যে পার্সপেক্টিভটা, সেটাও কিন্তু আমাদের হৃদয়ঙ্গম করতে পারতে হবে। মানে মেরেছিস কলসি কানা তাই বলে কি প্রেম দেব না, এটা আপনার একতরফা বা সেই যে মানে এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেব, সেই দিন কিন্তু এখন আর নেই। কলিযুগ, সত্য ত্রেতা দাপর কালে আমরা কিন্তু এখন আর বিদ্যমান নই। ফলে সেই রিয়ালিটি গুলো মেনে নিয়ে উভয়কে আরো বেশি করে উপলব্ধি করবার চেষ্টা করবেন এবং তার উপর ভিত্তি করে আন্তঃরাষ্ট্র সম্পর্ক গড়ে উঠবে, এমনটাই আমরা প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর কামরুল হাসান। যে বিষয়টি আমরা বলছিলাম যে এই যে নির্বাচনে যেটি হলো সর্বশেষ, যে বারা ভোটে ছাই এবং অতি হিন্দুত্বে, হ্যাঁ, বারা ভাতের জায়গায় এখন হয়ে গেছে বারা ভোটে ছাই, অতি হিন্দুত্বে গাজন নষ্ট বিজেপির, এটি অবশ্য সংবাদ প্রতিদিনের শিরোনাম, আমি যেটি বলছিলাম ভারতের। কিন্তু এই জায়গাতে যারা সরকার গঠন করতে চাচ্ছে, এই সরকারটা আগের সরকারের চেয়ে অনেকটাই মানে ব্যালেন্সড বলা হচ্ছে, যে কারণ একক সংখ্যাগরিষ্ঠের যে বিষয়টি সেটি যেহেতু নেই, সুতরাং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও মুন্সিয়ানার পরিচয় দেবে, আরও গ্রাহ্য যে বিষয়গুলো থাকবে সেই জায়গায় আসবে, এরকম একটি প্রত্যাশা রয়েছে। এবং আমাদের সাথেও যে সম্পর্কের বিষয়টি বলা হচ্ছে, সার্বিকভাবে আপনার প্রত্যাশা শুনবো খুব সংক্ষেপে। আমার যেটা মনে হচ্ছে, ক্লিয়ার মেজরিটি না পাওয়ার কারণে যেটা হচ্ছে পলিসি ইমপ্লিমেন্টেশন একটা ডিলে হবে, এবং শেয়ার বাজারে কিন্তু তার রিফ্লেকশন কিন্তু অলরেডি চলে আসছে। তাতে করে বোঝা যাচ্ছে যে এটা খুবই ভালো লক্ষণ। সিএ এর মতো 370 এগুলো অত্যন্ত নিকৃষ্ট কাজ মোদী সরকার করেছে। আমার ধারণা এই জায়গাগুলোতে এই বিষয়গুলোতে কিছু, এবং ভারতের যেই মানে
গণতান্ত্রিক এবং প্রগতিশীল অসাম্প্রদায়িক যে ধারাটা, ওই ধারাটা আরেকটু স্ট্রেনদেন হবে। কিন্তু আপনি দেখুন, এই কথাটা আমার কাছে, এটা আমার ব্যক্তিগত মত, ভুল হতে পারে, সেটা হচ্ছে যখন 2009-এ আমাদের শাসক দল আসলো, তখন কিন্তু কংগ্রেস ছিল। তারপরে যখন মোদী সরকার আসলো, অনেকেই ধরে নিল সম্পর্ক থাকবে না। আসলে ভারত তাদের নিজস্ব স্বার্থের ব্যাপারে এটি সবাই অত্যন্ত দক্ষতার সাথে করে, কিন্তু এটা সব দেশে করে। কিন্তু বাংলাদেশকে যে কাজটা করতে হবে, আমি সেটাই বলছি, যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে মনরো নীতিটা, সেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ আমেরিকা তাদের প্রভাব রাখার জন্য এই নীতিটা করা হচ্ছে। অথচ দেখুন, এই নীতি কিন্তু সফল হচ্ছে না কেন? রাশিয়া বলুন, চীন বলুন, ওই দেশগুলো কিন্তু কূটনৈতিক বাণিজ্য রক্ষা করছে। বাংলাদেশকে যে কাজটা করতে হবে, একটি বাস্কেটে সব ডিম না রাখার, এটা অভ্যাস তৈরি করতে হবে। এবং এই অভ্যাসটা তৈরি হয়েছে হলো কি, নির্বাচন না করে ক্ষমতায় থাকার কারণে। ভারতে কিন্তু জোট সরকারের যুগে আবার গেল, রাইট। সেইটা কিন্তু আমাদের স্বার্থে, এই যে জোট সরকারের তো আবার অনেকগুলো দল থাকে। ধরেন মমতা ব্যানার্জির সঙ্গে সম্পর্ক রাখার জন্য কিন্তু, কারণ পানিটা আলটিমেটলি সমাধান করতে হলে তো টাকা লাগবে। জোট সরকার আপনার কংগ্রেস যখন গঙ্গা চুক্তি হয়, তখন কিন্তু জ্যোতি বসুর প্রভাব ছিল ওই সরকারের উপরে, দেবগৌড়া এবং শেখ হাসিনা কিন্তু সেটি করতে পেরেছে। এইগুলো অবশ্যই ভারতের জোট সরকার, এক বিজেপি শুধু না, আবার বিরোধী যারা আছে সবার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক, জাতীয় স্বার্থ বজায় রেখে, আবার তাদেরও উচিত হবে বাংলাদেশের জনগণ তাদের সাথে তো একটা বড় সম্পর্ক যাতে বজায় থাকে সেই চেষ্টা করবে। এটা বৃহত্তর জনগণ যাতে আস্থায় থাকে সম্পর্কের বিষয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।